সময়ের মধ্যে কভার করতে হবে। স্টাডি ইন্ডিভিজুয়াল, তাহলে তুমি সঠিক স্যাম্পলিং মেথড মেনটেন সুনির্দিষ্ট কিছু স্যাম্পল কালেক্ট করো, তাহলে কিন্তু তোমার প্রত্যেকটা স্যাম্পলেরই একটা চিত্র এটার মধ্যে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল। এইটাই দেখো, তাহলে এ সাবসেট অফ ইন্ডিভিজুয়াল objects or handed from a large। এবার বিষয়টা ক্লিয়ার তো? এরপরে স্যাম্পলিং ফ্রেমটা কিরকম হবে? অ্যাকচুয়াল লিস্ট অফ ইন্ডিভিজুয়াল হুইচ স্যাম্পল উইল বি কালেক্টেড। তুমি একটা ফ্রেম কিন্তু ডিজাইন করতে হবে, আমি জায়গা থেকে 100টা স্যাম্পল কালেক্ট করব, দ্যাট ইজ স্যাম্পলিং। এরপরে আসো পপুলেশন, দ্য ইন্টার গ্রুপ বিং স্টাডিড। পুরো টার্গেট গ্রুপ, পপুলেশনটা কি, তোমার টার্গেটটা কি? গোটা ঢাকা জিলাপি, নাকি গাজীপুর শহরের জিলাপি, নাকি হলো গোটা বাংলাদেশের জিলাপির চিত্র তুমি ফুটে তুলতে চাও? সেটা হলো তোমার টার্গেট গ্রুপ, এটাকে বলা হচ্ছে পপুলেশন। এরপরে প্রেজেন্টেশন, should accurately reflect characteristics of target population। অর্থাৎ তোমার সেই গোটা ঢাকা শহর টার্গেটেড চিত্র তোমার স্যাম্পলের মধ্যে ফুটে accurately reflect characteristics। Why sampling is important? কেন এই স্যাম্পলিংটা এত গুরুত্ব দিতে হবে? কারণ প্রথম কথাই হলো যে এটা কস্ট ইফেক্ট। কারণ ঢাকা শহরে স্যাম্পল কালেকশন করা তোমার রিসার্চের মধ্যে না, এটা বহুল। তাহলে তুমি যদি ওটাকে সামারি করে একটা নির্দিষ্ট সময় কালেক্ট করিস তুলতে, তাহলে প্রথম কথাই হলো যে কস্ট। এরপর আসলে টাইম সেভিং হবে, তো টাইম সেভিং। প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল বাস্তবে করতে হবে, কারণ সবগুলো লার্জ রিসার্চ ফিজিবল এন্ড ম্যানেজেবল। তুমি অনেক বড় লক্ষ কোটি কোটি মানুষের চিত্র তুমি স্যাম্পলিং এর মাধ্যমে ফুটে তুলতে পারো। তুমি বাস্তবে কোটি কোটি মানুষের ডেটা কালেক্ট করতে পারবে। অ্যাকুরেসি, অয়েল ডিজাইন স্যাম্পল রিলায়েবল। এখন তোমার ফাইন্ডস বা রেজাল্ট এটা কিন্তু তোমার অয়েল ডিজাইন স্যাম্পলের উপরে ডিপেন্ড করে। যে তুমি স্যাম্পলিং ঠিক মতো করো নাই, তোমার রেজাল্টটা তখন রিলায়েবল নাও হবে। Generalizability, the result can be extended to interpopulation if sample is তোমার স্যাম্পলটা যদি ঠিকঠাক নিয়ম কারণ মেনে হয়ে থাকে, then the result will actually represent the interpopulation। এটা থেকেই আমি বুঝে গোটা চিত্র হলো রিসার্চ। এখন আসো কি কি বিষয় গুরুত্ব দিয়ে স্যাম্পল
a good sample characteristics of sample. তাহলে এটা অবশ্যই রিপ্রেজেন্টেটিভ, মানে স্যাম্পল অ্যাকুরেট প্রেজেন্ট population including all type of units such as age, gender, relevant area. Human subject করে কাজ করো, তুমি মনে করো স্যাম্পল করছো, তুমি একটা নির্দিষ্ট করছো, সামনে পাইছো, ওদের করে ফেলো। পরে এটা নিয়ে প্রশ্ন হবে, আচ্ছা করছেন ওই বয়স কেন? তাহলে অমুকের করছেন, অমুকের করেননি কেন? তাহলে আপনার রিসার্চের মধ্যে শুধু ছেলে দেখতেছি, মেয়েরা নাই কেন? খেয়াল করো, তুমি এগুলা চিন্তা ভাবনা করে করলো না, কি হবে? তখন এই সমস্ত প্রশ্ন রেজ করবে না, তাহলে আপনার রিসার্চটা ওইভাবে রিলাই করার মতো। সুতরাং তোমাকে এই সমস্ত বিষয় প্ল্যান করেই স্যাম্পল কালেক্ট করবে। তাহলে তোমরা যারা রিসার্চের চিন্তা করছো, তোমাদের প্রজেক্টে রিসার্চ করতে হবে, তারা যদি এখন থেকেই কাজ শুরু করো, তাহলে তোমরা দেখবা যে খুব সুন্দর ছোটখাটো একটা ডেটা নিয়ে তাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তোমরা প্রেজেন্ট করতে পারো। আর এখান থেকে তোমাদের গেইন যেটা হবে সেটা একেবারে অরিজিনাল জেনে, যে তুমি জিনিসটা বুঝিয়ে শুনে সুন্দর করে এভাবে কোর্সটাও স্টাডি করছো, এই কোর্সও পড়া হয়ে যাবে, আবার হলো তোমার একটা রিসার্চ রিপোর্ট তৈরি হয়ে যাবে। তো সেই জন্য আমি বলবো যে তোমরা যারা এইবারে প্রজেক্টে কাজ করবে পরের সেমিস্টারে, তারা এখন থেকেই একটা টপিক সিলেক্ট করে নাও, নিয়ে সেটা নিয়ে তোমরা এই যে স্যাম্পলিং, আগে কিন্তু তোমাকে এটা নিয়ে কাজ করতে হবে। এখন তোমাদের কিন্তু সমস্যা আমি জানি, কি করবে? সবাই বসে থাকবে, এরপরে করার সময় দেখা যাবে যে ঠিক আছে এখন লেগে যায়, একদিন দুদিনে একটা ডাটা কালেক্ট করলাম, করে বসে গেলাম, অথবা অমুককে দিয়ে করায় নিলাম, নিয়ে একটা রিপোর্ট দিয়ে দিই। এটাই হলো গণ প্র্যাকটিস। দেখা গেল লাভের লাভ কিছু হয়। সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে বাবারে, আমি যেহেতু কোর্সটা পড়াচ্ছি, আমি তোমাদের এই কোর্স শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিনই এগুলা নিয়েই কথা বলবো। তোমাদেরও প্রয়োজনে তোমরা আমাকে প্রশ্ন করো যে হ্যাঁ আমরা এটা করছি বা করতে চাচ্ছি, কিভাবে করব। আমি ইন জেনারেল তোমাদের গাইড করব এই ক্লাসের মধ্য দিয়ে, যাতে সবারই সেটা কাজে লাগে। তোমরা যে কোনো একটা টপিক সিলেক্ট করে নাও, কারণ তোমাদের প্রথম দিনেই বলেছিলাম যে তোমরা একটা সুবিধাজনক জায়গায় আছো, যে তোমাদের সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, ফুড সায়েন্স, এটার টপিকস এর অভাব নাই, এবং এটার তোমাদের আশেপাশে দেখো আমি এক রোজা দিয়েই তোমাদের টপিকস কিন্তু বের করে দিলাম। তাহলে আমি যদি খালি জিলাপি দিয়ে করতে পারি, তাহলে তোমার ইফতারি থেকে শুরু করে আর অনেক কিছু দিয়ে তো তোমরা এক রোজার উপরেই অনেকগুলো তোমাদের কাজ বের হয়ে যেতে পারে। তো এইভাবে তোমরা চিন্তা করলে প্রতিদিনই তোমাদের আশেপাশে তোমাদের রিসার্চ টপিকস আছে। কিন্তু কথা হলো যে তোমরা কি শুধুই ধরফর করে একটা ডেটা কালেক্ট করে রিপোর্ট দিলেই তোমার রিসার্চ হয়ে গেল? এইটা হলো নিজেকে ফাঁকি দেওয়া। আর বাকি কাদেরকে ফাঁকি দিলে সেটা তো পরে, কিন্তু নিজেকে ফাঁকি দেওয়া হলো যে তুমি কিন্তু না বুঝে একটা কিছু করে চলে আসো। আর এখন থেকে যদি ছোটখাটো একটা টপিক নিয়ে তোমরা এই কাজগুলো করো, তাহলে তোমাদের সত্যিকার যেটা পাওয়া সেটাই পাওয়া, যে তোমরা জিনিসটা একদম সুন্দর করে বুঝে শুনে সাজিয়ে গুজিয়ে ওটা ফাইনাল করো। তাহলে এই অর্জনটা তোমার নিজের যেমন স্যাটিসফ্যাকশন থাকবে যে আমি পুরো বিষয়টা বুঝলাম, আবার তোমরা ভবিষ্যতে গিয়ে এটার উপরে কাজ করবে, সেটাও তোমাদের ভবিষ্যতে কেরিয়ারের জন্য দেখবা যে হেল্প হবে। তো এই জন্য তোমরা এই কোর্সটা করতে করতেই তোমাদের কাজগুলো এগিয়ে নিতে পারো।
এই স্যাম্পলিং এর উপরে দেখো এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমরা যখনই টপিক সিলেক্ট করবে তারপরে কিন্তু এই যে এই বিষয়টাকে গুরুত্ব দিবে। এখন তোমরা স্যাম্পলিং যদি না বোঝো, দেখা গেল আন্দাজে কিছু একটা কইরা তোমরা এনে হাজির করছো। সেই জন্য এগুলা ক্লাস যারা তোমরা করছো তারা একটু মনোযোগ দিয়ে বিষয়গুলো দেখবে, এবং আমি আশা করব যে তোমরা সেটাকে কাজে লাগানোর চেষ্টা করবে। আচ্ছা, তাহলে র্যান্ডম সিলেকশন, এই যে sample should be selected randomly so that each item has equal chance of being selected. তুমি যখন র্যান্ডমলি সিলেক্ট করবে তাহলে তখন মনেই করতে হবে যে আমি র্যান্ডম এর মধ্যে সবগুলাই আছে, মানে আমি যে টার্গেট গ্রুপটা নিয়ে কাজ করতে সবগুলো এটা র্যান্ডম, মানে কাছাকাছি নাই, এক ওর মধ্যে সবগুলাই চলে আসছে। আর একটা হলো adequate sample size. A larger sample size produce more accurate result and reduce margin of error. And sample size তোমরা শর্টে মেরে দেওয়ার জন্য অনেক সময় দেখা গেল যে এই কয়টা নিয়ে শেষ করে দিল। হ্যাঁ, সেটা তোমার একটা রিসার্চ হতে পারে, কিন্তু সেটা কতটা অ্যাকসেপ্টেবল এবং কতটা রিলায়েবল এটা আবার তোমাকে ভাবতে হবে। সেই অ্যাকসেপ্টেবল এবং রিলায়েবল স্যাম্পল সাইজ যদি না হয় তাহলে কিন্তু পরবর্তীতে ওই রিসার্চটা কাজ দেবে। সুতরাং সেটা মাথায় নিয়ে তোমাকে স্যাম্পল সাইজ আগে ঠিক করতে হবে। ইন্ডিপেন্ডেন্স, each sample unit should be independent of other to ensure sample is not biased by external influence. এর মানে বুঝছো তোমরা, যে তোমরা এই যে জিলাপি কালেকশনের একটা টার্গেট নিলা, তোমরা চিন্তা করলা ঠিক আছে আমরা বোর্ড বাজার থেকে 5টা স্যাম্পল কালেক্ট করব। এইবারে বোর্ড বাজার থেকে আবার গেলা তোমার হলো চৌরাস্তা, তাহলে চৌরাস্তা থেকে আবার 5টা, কিন্তু ওই 5টা কালেকশনের সময় তুমি বোর্ড বাজারের স্যাম্পলের কথা যদি চিন্তা করো, আচ্ছা বোর্ড বাজার থেকে আমি এগুলা এগুলা করছি, এবার এখান থেকে এগুলা এগুলা করো, তাহলে কিন্তু এটা বায়াস হয়ে যাবে। তোমাকে বোর্ড বাজারের স্যাম্পল কালেকশন করছো যে ক্রাইটেরিয়াতে, ঠিক একই ইয়েতে তুমি একই ধরনের স্যাম্পল গুলো আবার ওখান থেকে র্যান্ডমলি ওইভাবে কালেক্ট করো, কিন্তু এটার সাথে ওটাকে হিসাব মিলায়ে যদি করো তাহলে তোমার রিসার্চটা কিন্তু বায়াস হয়ে যাবে। সুতরাং ওইটা খেয়াল রেখে তোমাকে স্যাম্পল কালেক্ট করতে। এই যে মিনিমাইজেশন অফ বায়াস, গুড স্যাম্পল শুড বি ফ্রি ফ্রম বায়াস, এইটা অলওয়েজ মনে রাখতে হবে। তুমি আগেই বুদ্ধি খাটায় এখান থেকে এই ওখান থেকে এই, তাহলে তো আমার রেজাল্টটা এরকম হবে, তাহলে কিন্তু বাবা শুরুতেই বায়াসনেস হয়ে অরিজিনাল চিত্র তোমার রিসার্চে ফুটে উঠবে না। তুমি একেবারে ব্লাইন্ডলি করো, এখানকারটার সাথে ওখানকার তৈরি করার কোনো কানেকশন করো। Use random sampling and ensure diversity and inclusiveness. কোন চিত্র যেন এখানে বাদ না হয়। Relevance and feasibility.
sample must be relevant to research objective and practical within time and resource constraint. তবে টাইমিং এবং রিসোর্স কনস্ট্রেন্ট তো থাকবেই, সেই এটার ভিতরেই তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে তোমার রিসার্চের যে মেইন অবজেক্টিভ ওইটা যেন এখানে পূরণ করতে পারো, সেটা মাথায় রেখে তোমাকে স্যাম্পল কালেক্ট করতে হবে। তাহলে এবার ক্লাসিফিকেশন। স্যাম্পল সাধারণত প্রবাবিলিটি স্যাম্পলিং হয়। এটা কিরকম? ইকুয়াল চান্স ফর অল পপুলেশন মেম্বার্স, এটা হলো প্রবাবিলিটি। মানে হলো তুমি গোটা ঢাকা শহরের জিলাপির দোকানের চিত্রই তোমার রিসার্চে ফুটে তুলতে চাও, তাহলে এমন ভাবে স্যাম্পল কালেক্ট করো তাতে করে তুমি বলতে পারবে যে এটা পুরো চিত্রটাই ফুটে ওঠে। দ্যাট ইজ প্রবাবিলিটি অফ স্যাম্পলিং, ইকুয়াল চান্স ফর অল পপুলেশন মেম্বার্স। এটার মধ্যে কি কি ধরনের হতে পারে? যেমন স্যাম্পল র্যান্ডম হতে পারে, আবার সিস্টেমেটিক হতে পারে, আবার স্ট্রেটিফাইড হতে পারে, এবং ক্লাস্টার আকারেও ক্লাস্টার। এটা নিয়ে আমরা আলোচনা করব যে তাহলে এই প্রবাবিলিটি স্যাম্পলিং গুলো এই ক্যাটাগরিতে তুমি করতে। আর একটা হলো নন প্রবাবিলিটি স্যাম্পলিং। হ্যাঁ, নন প্রবাবিলিটি স্যাম্পলিং এইটা সাবজেক্টিভ জাজমেন্ট বাই রিসার্চ। এটা তুমি একেবারেই সকল স্যাম্পল এর চিত্র ফুটে তুলবে সেটা না, তুমি একটা টার্গেট গ্রুপ নিয়ে তুমি তোমার মতো করে রিসার্চ করে তুমি একটা লজিক দাঁড় করাবা যে আমি যা করেছি তার মধ্য দিয়েই বলা যায় যে এই রকম একটা সিনারি বিরাজ করছে। বাট তুমি সব স্যাম্পলের চিত্রই যে এখানে ফুটে তুলছো ব্যাপারটা এরকম নয়। নন প্রবাবিলিটি স্যাম্পলিং এটা, এটা কি রকম? যেমন কনভেনিয়েন্ট, ভলান্টারি, এরপরে পারপোসিভ, প্র্যাকটিসেস স্নোবল এবং পোর্টাল, এই স্টাইলে এই স্যাম্পল গুলো চুজ করা। তাহলে এখানে দুটা বিষয় আসলে, একটা প্রবাবিলিটি স্যাম্পলিং আর একটা নন প্রবাবিলিটি। এই দুটার স্যাম্পলিং আবার কি কি ভাবে করা হয় সেইটা আমরা এখানে তাহলে এখন ডিটেলসটা জানবো যে এই স্যাম্পল গুলো আসলে কিভাবে করা এবং এদের সুবিধা অসুবিধা কি, এইটা নিয়ে এখন আমরা একটু আলাপ। যে রিসার্চের সকল রিসার্চের ক্ষেত্রেই মূলত এই দুই ভাবে চিন্তা করা। কারণ তোমরা দেখবে যে রিসার্চ মানে কিন্তু একটা নির্দিষ্ট গ্রুপ টার্গেট করে সব পপুলেশনের কাছে পৌঁছাতে আসা সম্ভব বাস্তব। তাহলে তারপরে তো রিসার্চ হচ্ছে এবং সেটার মাধ্যমে কিন্তু ঠিকই একটা ইম্প্যাক্ট করতেছে, বলা যাচ্ছে যে সত্যিকার অর্থেই যে হ্যাঁ এটার জন্য এই সুবিধা এই অসুবিধা। তার মানে রিসার্চের গুরুত্ব এখানে আছে। এমন না যে কয়টা করলাম তাহলে এটা গ্রহণযোগ্য না, তা না, এটা গ্রহণযোগ্য হয় বলেই রিসার্চ করা। তাহলে এখন আসো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং।
এই র্যান্ডম স্যাম্পলিংটা কি? Every member of population has equal chance of being selected using random technique. মনে করো যে তুমি এখানে 1 লাখ জিলাপির দোকান আছে ঢাকা শহরে। এই জিলাপির দোকানগুলোকে তুমি তোমার রিসার্চের আওতায় নিয়ে আসতে চাও। কিভাবে নিয়ে আসবে? তুমি মনে করলা, হ্যাঁ, যে এর মধ্যে আমি ১০০ টা নিব। তখন কি করবা? তুমি র‍্যান্ডম, এই র‍্যান্ডম মানে হলো এই ১ লাখের ভিতরে তুমি র‍্যান্ডমলি ১০০ টা নিলা। তাহলে কিন্তু এই ১ লাখের যেকোনো একটা এর মধ্যে পড়তে পারে। র‍্যান্ডম মানে কিন্তু তুমি আগে ঠিক করো নাই। তুমি হলো একদম সামনে যা পাইছো এই ক্যাটেগরির মধ্যে পড়ে এরই ভিতরে ১০০ টা নিয়ে নিস। তাহলে কিন্তু চান্স যেকোনোটারই ছিল। এই ১ লাখের যেকোনোটারই ছিল এই তোমার র‍্যান্ডম স্যাম্পল এর মধ্যে চলে আসে। তুমি এখান থেকে র‍্যান্ডমলি ১০০ টা নিয়ে নিলে। হ্যাঁ? তাহলে অ্যাডভান্টেজ এটাতে কি সুবিধা? এনশিওর unbiased selection with equal point. কারণ তোমার এখানে বায়াস এর কোনো চিন্তা ভাবনাই নাই। তুমি এইভাবে মানে চোখ বন্ধ কইরা তুমি নিয়ে নিছো। তুমি বায়াসনেস এর বিষয় থাকবে না। চান্সটা কম। রেজাল্ট আর statistically reliable and generalized. যেহেতু র‍্যান্ডম করেছো চোখ বন্ধ কইরা, তাহলে সেই ডেটাটাকে রিলাই করা যায়। লটারি স্টাইলে সোজা কথা। সিম্পল টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইমপ্লিমেন্ট। খুব সহজেই এটা বুঝা হবে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ require complete list of population. তোমার পুরো চিত্রটা লাগবে, তার মধ্যে থেকে কিন্তু তুমি লটারি করে ১০০ টা নিচ্ছ। তাহলে পুরো চিত্রটা তোমার কাছে থাকতে হবে। ব্যাপারটা বুঝছো? যে তুমি আগে কিন্তু একটা ডেটা কালেক্ট করছো যে মোটামুটি ঢাকা শহরের আশেপাশে এরকম ১ লাখ এই ক্যাটেগরির এই ধরনের জিলাপির দোকান আছে। এবং সেই ডেটা কালেক্ট করার পরেই কিন্তু এর ভিতর থেকে তুমি র‍্যান্ডমলি বা লটারি করে ১০০ টা জায়গা থেকে স্যাম্পল। এটা একদম র‍্যান্ডম মানে কোন রকম তুমি দেখে শুনে। তাহলে কিন্তু তোমার একটা প্রবলেম হলো যে আগেই তোমার কিন্তু এই তথ্য থাকতে হবে। impractical for every large population. বাস্তবে এইটা impractical হতে পারে। হ্যাঁ, তুমি বোর্ড বাজারের হলে তুমি বলতে পারো যে বোর্ড বাজারে যত জিলাপির দোকান আছে আমি হিসাব নিকাশ কইরা আমি এর ভিতর থেকে ৫০ টা নিব বা ১০০। এটা তোমার আওতার ভিতর। কিন্তু আমি যখন ঢাকা শহর বলতেছি এটা বাস্তবে তোমার কাছে অসম্ভব। সুতরাং লার্জ পপুলেশন এর ক্ষেত্রে এইটা কিন্তু এই র‍্যান্ডম এই সিলেকশনটা জটিল। may not capture all subgroup characteristics. এই ক্ষেত্রে ওর ভিতরে যদি ক্যাটেগরি থাকে, কিরকম? মনে করো কেউ শুধু জিলাপি তৈরি করে। কেউ আবার জিলাপির সাথে আরো অনেক আইটেম আছে। কারো আবার শুধু রোজার মাসেই করে কিন্তু অন্য সময় করে না। কেউ আবার এটা গোটা বছরই করে। এখন তুমি র‍্যান্ডম যখন করবা তখন কিন্তু এই জিনিসগুলো তুমি ক্যাটেগরি করলা না, সাব গ্রুপ করে করলা। র‍্যান্ডম মানেই একেবারে যত জিলাপির দোকান আছে এখান থেকে ১০০। কোন সাব গ্রুপ নাই, ক্যাটেগরি না। তাহলে কিন্তু এটা অল ক্যারেক্টার এখানে পাবা না। আর যারা সারা বছর ব্যবসা করে
তাদের পলিসি টেকনিক, যারা রোজার মাসে সিজনাল করবে তার টেকনিক পলিসি হাইজিন এক হবে না। তার মানে তোমার সব চিত্র এখানে ফুটে নাও উঠতে পারে। এরপর আরেকটা স্যাম্পলিং হলো সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমেটিক স্যাম্পল তাহলে কোনটা? আচ্ছা, তাহলে আমরা চলে আসছি কোথায়? সিস্টেমেটিক স্যাম্পলিং, তাই না? তার আগে তোমরা কি শুনতে পাচ্ছ? কারো কোনো সারা শব্দ নাই তো? আমি একাই কথা স্যার, বলছি। শুনতে পাচ্ছি জি স্যার। স্যার। তোমরা শুনতেছো এবং মনোযোগ দিয়ে শুনতেছো, নাকি সবাই যে যার মতো ঝিমাই গেছো? স্যার শুনতেছি স্যার। আচ্ছা, তো আরো ভালো হবে যে মাঝে মধ্যে তোমরা যদি আমি যা বলছি সেখানে যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা করতে পারো, তাহলে একটু ইয়ে হবে, পার্টিসিপেটরি হয়। হ্যাঁ, না হলে একদম আমি বলে যাচ্ছি, তোমাদের তো দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে যে আদৌ কেউ আছে না। এটা গেল এক। আবার হলো অ্যাটেনশন, সেটাও পুরোপুরি থাকছে কিনা। তো এই জন্য তোমরা যদি পারো মাঝে মধ্যে আমার এগুলোর উপরেই তোমরা চাইলে জানতে চাইতে পারো। আর আমি বারবার চেষ্টা করছি তোমাদের একটা কিউরিওসিটি তৈরি করা, কারণ কিউরিওসিটি না থাকলে ওইটা আসলে তোমাদের ইয়ে হবে না। শেষ পর্যন্ত এটা কাজে লাগে। তো তোমাদের যেহেতু এই ফোর্থ ইয়ারে একটা প্রজেক্ট করতে হবে রিসার্চে, সেই কারণে আমি বারবার বলতে চাচ্ছি যে তোমরা নিজেকে এটার জন্য এখনই প্রিপেয়ার করো এবং আমার কাছ থেকে ক্লাসের ভিতরে তোমরা জানতে চাও যে তোমরা কি দিয়ে কি করবা, এটা বুঝতেছো না বা এটা কিভাবে করবা। তাহলে এই শিখাটা তোমার জন্য একদম পুরোপুরি কাজে লেগে দেখো, ওই কাজটা করার সময় তোমার আর ঝামেলা হচ্ছে। তাহলে আমরা আসি সিস্টেমেটিক স্যাম্পলিং। এটা কিরকম? আইটেম আর সিলেক্টেড এট রেগুলার ইন্টারভ্যাল after randomly choosing a starting point. খেয়াল করছো? তুমি একটা স্টার্টিং পয়েন্ট করলা র্যান্ডমলি, তাহলে একটা স্টার্টিং পয়েন্টে র্যান্ডমলি কালেক্ট করে তুমি এইবারে পরবর্তী পয়েন্টটা তুমি কিন্তু ঠিক একই নিয়মে করো, যে আমি বোর্ড বাজার থেকে ঠিক এই ক্যাটাগরিতে 5টা স্যাম্পল কালেক্ট করবো। তুমি আবার চৌরাস্তায় গিয়ে তুমি কিন্তু ওই নিয়ম মেনেই করো। তাহলে তো একটা সিস্টেমেটিক ওয়েতে তোমার ডেটাটা কালেক্ট, তখন তোমার ডেটাটা আরেকটু রিলায়েবল। কিরকম? তুমি স্যাম্পল কালেকশনের সময় জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি শুধু এই রোজার মাসেই করেন নাকি আপনি সারা বছর এই কাজ? মনে করো সারা বছর যারা করে তুমি তাদের ডাটা নিচ্ছ, অথবা তুমি হলো যারা শুধু রোজার মাসে এই ব্যবসাটা করছে তাদেরটা নিচ্ছ। তাহলে কিন্তু তোমার একটা নির্দিষ্ট পয়েন্টে একটা নির্দিষ্ট গ্রুপের তুমি সিলেক্ট করে ফেলেছ। এবারে চৌরাস্তায় গিয়ে কিন্তু তুমি স্যাম্পল কালেক্টের সময় জিজ্ঞেস করবা, করার পরে তোমার যেটা টার্গেট শুধু রোজার মাসে যারা তাদের, তুমি ওখানে কিন্তু শুধু ওটাই নিবা। তাহলে খেয়াল করো, তোমার এই স্যাম্পল কালেকশনটা মোর অ্যাকুরেট হবে। তাহলে এইটাকে আমরা বলবো সিস্টেমেটিক
স্যাম্পলিং। এটার সুবিধা কি? ইজি টু ইমপ্লিমেন্ট এন্ড লেস টাইম কনজিউমিং। খেয়াল করছো? তুমি যখনই এটা টার্গেট করে ফেলবে, তোমার টাইম লস কম হবে, কারণ তুমি ওই গ্রুপটার কাছ থেকেই নিবে এবং এটা একটু ইজি হবে। এনশিওর ইভেন ডিস্ট্রিবিউশন অ্যাক্রস পপুলেশন। তোমার কিন্তু এনশিওর করলো যে ওখানে তুমি হলো শুধু সিজনাল বিজনেস করছে তাদেরটা নিচ্ছ, এবং এখানে রিডিউস স্যাম্পলিং বায়াস। এখানে কিন্তু ওই গ্রুপটা আগেই বাদ দিয়ে দিলা, ওটা কিন্তু তুমি ঢুকালাই না যারা পার্মানেন্টলি পাও। মানে এখানে কিন্তু ওই বায়াসনেস এর চান্সটা থাকবে, রিডিউস হয়ে যাবে বায়াস। অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজ হলো রিস্ক অফ সিস্টেমেটিক বায়াস ইফ প্যাটার্ন এক্সিস্ট ইন পপুলেশন। তাহলে একটা সিস্টেমেটিক বায়াস হয়ে যাবে। রিকোয়ার অর্ডার পপুলেশন লিস্ট। এখন ওই রকম লিস্ট তো তোমার কাছে থাকতে হবে যে এরা শুধু রোজার মাসে করে, এই ডেটা থাকলেই না তুমি তাদের কাছ থেকে কালেক্ট। তাহলে এটা তোমার রিকোয়ার। ম্যানর ওয়ার অয়েল উইথ সাইক্লিক্যাল প্যাটার্ন। আবার সমস্যা আছে যে তুমি সাইক্লিক অর্ডারে এটা কালেক্ট করতে গিয়ে তোমার ওই ফরম্যাটে পড়তেছে না, যে তুমি এখান থেকে ওখানে গেলা, ওখানে ঠিক ওই স্পটেই আবার ওই একই ক্যাটাগরি চাচ্ছ, দেখা গেল যে ওরা বলতেছে না না আমরা তো সারা বছর করি, সিজনাল করি না। তাহলে ওই প্যাটার্নের মধ্যে পড়তেছে না, তোমার কিন্তু এখানে একটু ঝামেলা হয়ে যাবে। তোমাকে ওই প্যাটার্নই ম্যানেজ, কিন্তু তুমি সিস্টেমেটিক ওয়ে। এটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে যে তোমাকে একটু আর একটু খাটতে হবে, কিন্তু তুমি তো ওই সিস্টেমেটিক ওয়েতেই করো, তুমি তো র্যান্ডমলি করছো না। 25 র্যান্ডমস, এটা আবার কি? পপুলেশন ডিভাইডেড ইনটু স্ট্রাটা বা সাবগ্রুপ। তুমি র্যান্ডমই করবা, কিন্তু তুমি এদেরকে ভাগ করে কিরকম এজ, তুমি যদি পপুলেশনের উপরে করো, হ্যাঁ, যে তুমি শুধু মানুষগুলোর উপরে, আচ্ছা তোমার রিসার্চের টার্গেট গ্রুপটা এবারে মনে করো, এবার একটু জিলাপি থেকে চলে গেলাম যে মানুষের মধ্যে, অর্থাৎ যারা খায়, তুমি আসলে তাদের উপরে একটা রিসার্চ করতে চাচ্ছ। তোমরা তো রিসার্চ টপিকস খোঁজো, দেখো আমি জিলাপি দিয়ে একটা টপিক আজকের ক্লাসেই দুটো টপিকস নিয়ে আলোচনা করছি। একটা টপিকস এতক্ষণ হলো, এবার আমি আর একটা টপিকসে চলে যাচ্ছি। কোন টপিকস? এবার ওই জিলাপিটাই যারা খাচ্ছে আমি তাদের নিয়ে রিসার্চ। কেন? কারণ হলো যে জিলাপি গুলো খাচ্ছে, খাওয়ার পরে তাদের কি কি সমস্যা হচ্ছে বা হচ্ছে না বা হতে পারে তুমি মনে করছো, এই ফুডটা কতটা সেফ, কতটা হেলদি, কতটা আনহেলদি, এই বিষয়টা তুমি বের করে আনবা। কিভাবে আনবে? তুমি যারা এই জিলাপিটা কিনে খাচ্ছে সেই গ্রুপটাকে টার্গেট করছো। তাহলে এখন আসো, এই জিলাপিটা কারা কারা খায়, তাহলে তুমি অনেকগুলো ক্যাটাগরি এখানে করে ফেলতে পারবা। এই জিলাপিরা বাচ্চারাও খায়, এই জিলাপি ইয়াং মেন যারা তারাও খায়, এই জিলাপি বয়স্ক যারা আছে তারাও খায়। এরপরে আবার আসো, এই জিলাপিরা ছেলেরাও খায়, মেয়েরাও খায়,
তাহলে এই প্রত্যেকটার মধ্যে আবার ছেলে মেয়ে আলাদা হবে। তুমি খেয়াল করো। তুমি চিন্তা করলা শুধু যে জিলাপিরা যারা খাচ্ছে আমি তাদের একটা হেলথ এর উপরে একটা সার্ভে ডাটা কালেক্ট করব যে ১ মাস ধরে জিলাপি খাইলো। এর ফলে তাদের ডাইজেশন থেকে শুরু করে কোন ধরনের সমস্যা হলো কিনা বা হেলথ এর জন্য কোন মেরিট আছে না ডিমেরিট। এটা নিয়ে তুমি একটা ডেটা কালেক্ট। কিন্তু করতে গিয়ে দেখো এখানে কতগুলো ইস্যু চলে আসলো। তুমি যদি র‍্যান্ডম করো এই রিসার্চটা তাহলে কিন্তু কোনো কথা নাই। সামনে যা পাইছো সবগুলারে নিয়ে নিলাম। একেবারে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারা খাইছে তোমার শর্ত একটাই, যারা জিলাপি খায় আমি তাদের নেব, যারা খায় না আমি তাদের নেব। এটাকে বলে এক্সক্লুশন ক্রাইটেরিয়া, ইনক্লুশন ক্রাইটেরিয়া। তাহলে র‍্যান্ডমলি তুমি কালেক্ট করো। তুমি এখানে বয়স দেখলা না, ছেলে দেখলা না, তুমি কিছু দেখলা না। তুমি র‍্যান্ডমলি যারা খায় তাদের ডাটা। এটা গেল একেবারে র‍্যান্ডম। আর স্ট্র্যাটিফাইড র‍্যান্ডম, হ্যাঁ, র‍্যান্ডমই তুমি নিবে। কিন্তু সেখানে তুমি আবার চিন্তা করছো যে না, অল্প বয়সী যারা খায় তাদের তো সমস্যা কম হয়, তাহলে তাদের আমি নিব না। তাহলে কাদের নিবা? আমি মোটামুটি ৪০ বছর বয়স থেকে ৬০ বছর বয়স, এইটা হলো সবচেয়ে ভালনারেবল বয়স। এদের রিস্ক ফ্যাক্টর অনেক বেশি। এই সুগার আইটেম খেলে আমি এদের ক্ষেত্রে দেখতে চাই রোজার মাসে এরা জিলাপি খেয়ে এদের স্বাস্থ্যের কি অবস্থা। তুমি খেয়াল করো। তুমি কিন্তু স্ট্র্যাটিফাইড একটা গ্রুপ সেট করে ফেলো যে ৪০ থেকে ৬০ এই ভালনারেবল স্টেজটা। তাহলে কিন্তু বাকিরা এখানে বাদ পড়ে যাবে। তবে ৪০ থেকে ৬০ এর মধ্যে তুমি একদম র‍্যান্ডম কালেক্ট করো। এটা কিন্তু র‍্যান্ডম স্যাম্পলই করছো। কিন্তু তুমি এখানে একটা এজ গ্রুপকে তোমার কিন্তু একটা আলাদা ফিল্ড হয়ে। আচ্ছা। এরপরে বললা যে না, খালি এজই না, আমি এখানে জেন্ডারটাও সেট করতে চাই। আমি এই জিলাপি খাওয়ার ব্যাপারটা আমি শুধু ছেলেদের উপরে দিতে চাই। তাহলে কিন্তু এখানে জেন্ডার ইস্যুটাও চলে আসবে। যে আমি র‍্যান্ডমলি করব, কিন্তু আমি শুধু ছেলেদের উপরে করব। আচ্ছা। আবার অনেক সময় কিছু ইস্যু আছে। যেমন এমন একটা আইটেম তোমরা চুজ করলা রোজার ভিতরে যে কি খেজুর। তাহলে খেজুর একটা এক্সপেন্সিভ আইটেম। তাহলে এইবারে ইনকামের উপরে কিন্তু এটা হতে পারে। যে তুমি দেখলা যে এদের ইনকামের ইস্যুটাও এখানে নিয়ে আসবা। যে ইনকাম কিরকম সেই মোতাবেক ওরা খাচ্ছে, কতটা খাচ্ছে, কতটা খাচ্ছে। তাহলে খেয়াল করো, তোমার একটা রিসার্চ করতে গেলে সেখানে কত রকমের ক্রাইটেরিয়া আবার তোমাকে সেট করতে হবে। তাহলে এই ক্রাইটেরিয়া গুলো সেট করে তখন তুমি বলো যে ইনক্লুশন ক্রাইটেরিয়া, এক্সক্লুশন ক্রাইটেরিয়া। অর্থাৎ আমার শর্তের মধ্যে যারা পড়বে এই শর্তে তাদেরকে আমি এই গ্রুপে ইনক্লুড করব, আর এই শর্তের বাইরে হলে আমি বাদ দেব। এটাকে বলে এক্সক্লুশন ক্রাইটেরিয়া। এই শর্তে পড়লে না পড়লে, এই শর্ত না মানলে সেটা আমার এই গ্রুপের মধ্যে আসবে না। সেটা কিন্তু তোমাকে চিন্তা করে ঘরে বসে তাহলে দেখো, মানে বারবার আমি বিষয়টা আনতেছি যে তোমরা একটা রিসার্চ করবা। এখন পর্যন্ত আমি যা পড়াচ্ছি, বিগত ক্লাস কয়েকটা হয়ে গেছে, এগুলা সবই কিন্তু রিসার্চ শুরু করার আগের কাহিনী।
তাহলে এখন বুঝছো একটা রিসার্চ শুরুর আগে তোমার আসলে কতটা সময় দিতে হবে, দেওয়া উচিত। তা না দিলে ওই রিসার্চটা আসলেও ফ্রুটফুল বা রিলায়েবল হয় না। সুতরাং এই রিসার্চ শুরুর আগে তোমাকে এই প্রি রিসার্চ স্টাডি গুলো এইভাবে করতে হবে। তাহলে আমরা বুঝে গেলাম স্ট্র্যাটিফাইড, যে আমরা র্যান্ডমলি করব কিন্তু সেখানে একটা ক্রাইটেরিয়া সেট করে করব। এজ গ্রুপ হতে পারে, জেন্ডার হতে পারে, ইনকাম হতে পারে। আচ্ছা, তাহলে এটার সুবিধা হলো এনশিওর অল সাব গ্রুপ, তুমি একটা নির্দিষ্ট গ্রুপের চিত্র ফুটে তুলতে পারছো, রিপ্রেজেন্টেড, প্রপোর্শনাল, মোর অ্যাকুরেট দেন সিম্পল র্যান্ডম। একদম র্যান্ডম করার চাইতে এইভাবে করলে তোমার রেজাল্টটা মোর অ্যাকুরেট। তারপরে রিডিউস স্যাম্পলিং এরর সিগনিফিকেন্টলি, এরর অনেক কমে আসবে, কারণ তুমি একটা নির্দিষ্ট গ্রুপকে টার্গেট করেছো। আর ডিসঅ্যাডভান্টেজ রিকোয়ার নোয়িং স্ট্রাটিফিকেশন, তোমার ক্ষেত্রে সেই নির্দিষ্ট গ্রুপটাই তোমার লাগবে এই কাজ করতে গেলে, সেট করতে স্যার হবে। স্যার হ্যাঁ আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ আর এখানে বলছেন যে একটা নির্দিষ্ট এজ, যদি আমি একটা নির্দিষ্ট এজ নেই, তো এর আগের যে হচ্ছে স্লাইডটা ছিল তখন বলছিলেন যে একটা নির্দিষ্ট এজ নিলে তো আমাদের রিসার্চে আসতে পারে যে একটা নির্দিষ্ট এজ, কিন্তু আমরা হয়তো ছোট নিয়ে কাজ করতেছি, না হলে বড় নিয়ে কাজ করতেছি, তাহলে সব ধরনের এজ আসলো না। তাহলে এখানে বলতেছেন যে আর আবার হচ্ছে স্লাইড যদি আমরা নির্দিষ্ট এজ নেই তাহলে ইরোরটা কম আসবে। আসলে এই দুইটার মধ্যে মানে জিনিসটা বুঝতে পারছি না। একটাতে বললেন যে হচ্ছে সব ধরনের এজ আসতে হবে, আবার এটাতে বলতেছেন যে একটা সিগনিফিকেন্ট মানে স্পেসিফিক একটা এজ নিয়ে কাজ করতে হবে স্যার। আচ্ছা, এখানে তোমরা খেয়াল করো যে এখানে শব্দটা ব্যবহার করছে স্ট্র্যাটিফাইড, মানে তুমি একটা ডিফাইন্ড গ্রুপ কে নিচ্ছ, এই শব্দটা বাদ দাও। এবারে র্যান্ডম স্যাম্পলিং, যদি স্ট্র্যাটিফাইড না হয়, শুধু র্যান্ডম স্যাম্পলিং তুমি করছো। এই র্যান্ডম স্যাম্পলিং মানে হলো যে তুমি সামনে যে গ্রুপটা টার্গেট করছো, গ্রুপটা কি তোমার জিলাপি খাওয়া গ্রুপ। এইবারে এই জিলাপি খাওয়া গ্রুপের যত পাইছো, তোমার মনে করো 100টা কালেক্ট করতে হবে, ওই 100টা ওখানে সবগুলাই নিয়েছো। তাহলে খেয়াল করো এখানে বাচ্চা থেকে শুরু করে তোমার বয়স্ক পর্যন্ত যাদের পাইছো তুমি কিন্তু সবগুলাই নিবা, কারণ তোমার ক্রাইটেরিয়ার মধ্যে এই কথা লেখা ছিল না যে এই বয়সের হলে নিব না, এই বয়সের হলে নিব, এরকম কোন এজ গ্রুপ তুমি ঠিক করো না। দ্যাট ইজ কল র্যান্ডম, মানে তুমি কোন রকম শর্তবিহীন ভাবে শুধু জিলাপি যারা খায় তাদেরকে এখানে ইনক্লুড করেছে। তাহলে এটা সব বয়সের কিন্তু এখানে চলে আসে। জি স্যার। এইবারে তুমি চিন্তা করলা যে না, আমি রিসার্চটা এই র্যান্ডম ভাবে করতে চাই না, আমি চাই একটা নির্দিষ্ট গ্রুপকে টার্গেট করে সেখানে র্যান্ডমলি করব, যে এই বয়সের বাইরে আমি করব না, এই বয়সের সামনে যাদেরই পাবো সেগুলো আমি নিব। এইভাবে আমি র্যান্ডমলি স্যাম্পল কালেক্ট, যেটা এটাকে বলা হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম, মানে একটা নির্দিষ্ট গ্রুপ ক্রাইটেরিয়া সেট করে সেই ক্রাইটেরিয়ার উপরে আমি র্যান্ডমলি স্যাম্পল কালেক্ট করছি। স্যার তোমার র্যান্ডমের আর সাথে স্ট্র্যাটিফাইড র্যান্ডম পার্থক্য। সুতরাং এটা তোমাকে আগেই ডিফাইন হবে যে তুমি র্যান্ডম নাকি স্ট্র্যাটিফাইড করতে চাচ্ছ। স্ট্র্যাটিফাইড সেইভাবে প্রপোজালটা তোমার
ডেটা শিট ওইভাবে একদম মেনশন করাই থাকবে। এজ গ্রুপ এত থেকে আর মেল কি ফিমেল এই স্টাইলে তোমার ডেটাকে শিট রেডি করতে হবে। এই জিনিসগুলো তোমাদের sure। এরপরে মোর কমপ্লেক্স ইমপ্লিমেন্ট সেটা তো বোঝাই যাচ্ছে। এই সামনে যা পাইছিলা যে সেটা তো নিলে এখন তুমি তো থেকে ষাটটা খালি তখন তো more complex to implement. Time consuming for multiple আর যদি মাল্টিপল স্ট্যাটা দাও কিরকম এজও দিয়েছ আবার জেন্ডারও দিয়েছ এইভাবে তুমি দুই তিনটা ক্রাইটেরিয়া দিয়ে দিলা যে এই গ্রুপ তখন তোমার অবশ্যই একটু সময় ধৈর্য collect করতে হবে। এবং সেটা অ্যাকুরেট ক্লাস স্যাম্পলিং সব তোমরা একটা ক্লাস্টার করে করে ভাগ করে নিয়ে থেকে স্যাম্পল heterogeneous divided into cluster with similar characteristics then class randomly selected রকম মনে বোর্ড বাজারের একটা ক্লাস্টার করলাম আবার বনানী গুলশানে গিয়ে একটা ক্লাস্টার করলাম তুমি ঢাকা শহরের চিত্র ফুটে তুলবা যে তোমার বোর্ড বাজারের খাবারের দোকানের চিত্র দিয়ে তুমি যদি বলো গোটা ঢাকা শহরে এরকম এটা কি হয় তোমাকে আগে ডিজাইন করতে হবে ক্লাসটা মানে সব লেভেলের নিতে হবে কারণ এখানে ভিআইপি এরিয়াস আবার একেবারে রুরাল এরিয়াস তাহলে তুমি সবগুলা চিত্র ফুটে তুলবা তোমাকে আগে ক্লাস্টার করে নিতে হবে যে তাহলে অমুক অমুক জায়গা থেকে এই ক্লাস্টার থেকে আমি নিব আবার অমুক অমুক জায়গায় ভিআইপি রিজিয়ন থাকে এই ক্লাস্টারের এতগুলো স্যাম্পল নেব এভাবে আগে ক্লাস্টার করে নাও নিয়ে সেখান থেকে কালেক্ট করো তখন কিন্তু তুমি বুঝাইতে পারবে যে তোমার সব চিত্রটাই তুমি এখানে ফুটে তুলেছ এটাকে বলা হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং এটার সুবিধা কস্ট ইফেক্টিভ ফর জিওগ্রাফিক্যালি ডিসবার্স পপুলেশন কারণ ভিআইপি এরিয়ার সবগুলা কালেকশন করাও আমার সম্ভব না রুরাল এরিয়া থেকে সবগুলা কালেকশন করাও সম্ভব না ক্লাস্টার করে কিছু র্যান্ডমলি নিই ওখানে হয়তো রুরাতে 500 আছে আমি ওখান থেকে 50টা নিই আবার ভিআইপি এরিয়াতে ওরকম 500 আছে আমি ওখান থেকে 50টা নিই আমি কিন্তু র্যান্ডমলি নিয়েছি ওখানে গিয়ে এখানেও র্যান্ডমলি নিয়েছি কিন্তু আমি একটা ক্লাস্টার করে 50টা নিয়েছি তাহলে আমার কস্ট ইফেক্টিভ হবে টাইম কনজিউমিং হ্যাঁ টাইমও অল্প সময়ের মধ্যে প্র্যাকটিক্যাল ফর লার্জ এন্ড ওয়াইডলি স্প্রেড পপুলেশন কারণ ওই 500 দোকান থেকে স্যাম্পল কালেক্ট আমার সম্ভব রিডিউসেস ডেটা কালেকশন এক্সপেন্স খরচও কমবে সময় এটার আবার অসুবিধা কি নো গ্যারান্টি স্যাম্পল ক্লাস্টার রিপ্রেজেন্ট হোল পপুলেশন তুমি 100% বলতে পারো না যে এই 50টাই তোমার ওই 500 দোকানের চিত্র পুরোটাই ফুটে উঠেছে তুমি বলতে পারো যে হ্যাঁ আমরা মনে করছি মোটামুটি চিত্রটা এরকম কিন্তু এটা বলতে পারো না দায়িত্ব নিয়ে যে হ্যাঁ 500 দোকানের একই ছিল হায়ার স্যাম্পলিং এরর দেন স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং সেটা তো হবেই স্ট্র্যাটিফাইড করা মানে একটা নির্দিষ্ট গ্রুপ সিলেক্ট করে করছো আর এখানে তো সেটা করলে না ক্লাস্টার করে করে সব নিয়ে নিল সুতরাং এখানে এররটা একটু
কম্পেয়ার টু স্ট্র্যাটিফাইড গ্রুপের চাইতে বেশি মে ইন্ট্রোডিউস ক্লাস্টার বায়াস। এখানে কিন্তু বায়াসনেস এর ইস্যুটা চলে আসতে পারে, কারণ তুমি ক্লাস্টার করেছো তখনই হয়তো কোনো বায়াসনেস কাজ করতে পারে, যে এইভাবে আমি ডাটা কালেক্ট করছি, তার মধ্যে অসুবিধা হবে। তো তুমি আগেই যদি সেই চিন্তা করো, এটা বায়াসনেস চলে যাবে। কনভেনিয়েন্স স্যাম্পলিং। Sample selected based on easy availability and accessibility to research. এটা তো শব্দটা থেকেই বুঝতে পারছো, কনভেনিয়েন্স মানে তুমি তোমার সুবিধাটা দেখেই তুমি স্যাম্পল কালেক্ট করো। এখন তুমি থাকো বোর্ড বাজারে, তুমি তো গুরুত্ব দিবা যে আগে তোমার আশেপাশে যেগুলো আছে এগুলা কালেক্ট। এটা ভেরি ইজি থিঙ্কিং, যে আমার কনভেনিয়েন্স সুবিধার্থে আমি এখান থেকে এগুলা কালেক্ট। এই যে অ্যাডভান্টেজ কি, কুইকেস্ট এন্ড চিপেস্ট মেথড টু অবটেইন ডাটা। আমি হাতের কাছে পাচ্ছি এবং খুব অল্প খরচে ম্যানেজ করতে পারছি। ইজি টু ইমপ্লিমেন্ট উইথ মিনিমাল প্রিপারেশন। খুব দ্রুত অল্প প্রস্তুতির মধ্যেই আমার কাজ শেষ হয়ে যায়। ইউজফুল ফর এক্সপ্লোরেটরি রিসার্চ। খুব দ্রুত এটাকে এক্সপ্লোর করতে পারো। অসুবিধা কি, হাই রিস্ক ফর সিলেকশন বায়াস। এটা তো হাই রিস্ক হবে, বুঝতেই পারছো, যে তোমার সুবিধার্থে তুমি কাছে খুলে এটা নিয়ে নিলাম আর বললা যে এটাই ঢাকা শহরের চিত্র। এটা কিন্তু একটা বায়াসনেস। রেজাল্ট নট জেনারেলাইজেবল টু ইন্টার পপুলেশন। বলতে পারো না যে সব চিত্র এখানে ফুটে ওঠে। ল্যাক্স রিপ্রেজেন্টেটিভনেস। এইটা সবগুলোকে রিপ্রেজেন্ট করবে না। তাহলে কনভেনিয়েন্ট স্যাম্পলের ক্ষেত্রে এগুলো মাথায় রাখতে হবে, যেগুলো লেখি। এরপরে আসলো voluntary sampling. People voluntarily participate in survey without researcher selecting participant. পপুলেশনের উপরে ডেটা কালেক্ট করছে, তুমি সার্কুলেট করলা, আমি এটা নিয়ে একটা রিসার্চ করব, যারা ইন্টারেস্টেড তারা আমাকে ডাটা দেয়। তখন মানুষ তোমার কথায় কনভিন্স হলো, ও আচ্ছা তাই নাকি, রিসার্চ করবে, তাহলে রিসার্চ করলে তো আমার এই সমস্যাগুলো ধরা পড়বে, আমার এই তথ্য আমি জানতে পারবো। আমি সারা মাস ধরে জিলাপি খাইছি, এই 40 থেকে 60 বছরের মানুষ, আমার কত ক্ষতি হলো বা উপকার হলো, ওরা তো রিসার্চ করে আমাকে এটা বলবে। খেয়াল করো, তুমি রিসার্চ করতে গেলে তোমার কিন্তু এই মানুষগুলোকে কনভিন্স করার জন্য তোমার কিন্তু এর সুবিধা অসুবিধা গুলো তাদের বলতে হবে, যে দেখেন আপনার হেলথের কি অবস্থা, এটা কিন্তু আমি এই রিসার্চ করে ডেটা বের করবো, সেখানে আপনার এই চিত্রটা বেরোবে। তখন মানুষ কিন্তু ভলান্টারিলি will participate in your research and they will agree to give data. তখন যারা স্বেচ্ছায় বললো হ্যাঁ আমি আপনার এটাতে পার্টিসিপেট করবো, তুমি তাদের ডেটা কালেক্ট করো। দ্যাট ইজ কল ভলান্টারি স্যাম্পলিং। তাহলে এটাতে কি সুবিধা, এটাতে বুঝতেই পারছো লো কস্ট, তোমার দৌড়াইতে হচ্ছে না, ওনারা স্বেচ্ছায় দিচ্ছে। উইথ সেলফ সিলেক্টেড পার্টিসিপেন্ট,
হাই মোটিভেশন এবং পার্টিসিপেন্ট। যারা পার্টিসিপেট করবে তাদের মধ্যে তুমি একদম হাইলি মোটিভেটেড করে ফেলেছো যে তারা এটা কনভিন্স পার্টিসিপেট। রেসপেক্ট পার্টিসিপেন্ট অটোনমি এন্ড কনসেন্ট। এটাতে বুঝতেই পারছো যে তাদের যে পার্সোনাল অটোনমি প্লাস তাদের যে কনসেন্ট, তাদের যে মতামত সেটা তারা স্বেচ্ছায় দিবে। সেটাতে আমরা এটাতে একেবারে ফুললি রেসপেক্ট করলা তুমি, যে একদম স্বেচ্ছায় ভলান্টারিলি দিয়েছে, সুতরাং এখানে তার কনসেন্ট এবং অটোনমিতে কোন রকম ইন্টারফেয়ার থাকলো না। এখন আসলে ডিসঅ্যাডভান্টেজ। এটা সিগনিফিক্যান্ট সেলফ সিলেকশন বায়াস। কারণ যারা স্বেচ্ছায় আসছে তুমি শুধু তাদেরই নিলা, একটা মেজর গ্রুপ কিন্তু এখানে আসবে না। কারণ তোমার টার্গেটটা এখানে পুরোপুরি ফিল আপ হবে না। তুমি কিন্তু এখানে একটা বায়াস হয়ে গেল যে তুমি টার্গেট করছিলা এই বয়সে সবগুলারে নিবা, কিন্তু এখানে একটা স্বেচ্ছায় গ্রুপ আসলো আর এক গ্রুপটা কিন্তু আসলো না, তাদের তুমি আর নেওয়ার চেষ্টা করলা। এইটা কিন্তু সিগনিফিক্যান্ট সেলফ সিলেকশন বায়াস। রেজাল্ট রিপ্রেজেন্ট অনলি উইলিং পার্টিসিপেন্ট। বুঝতেই পারছো এই রেজাল্টটা শুধু তাদেরকেই রিপ্রেজেন্ট করে। ল্যাক্স জেনারেলাইজেবিলিটি। এটা ইন জেনারেল তখন আর বলতে পারো না যে একটা নির্দিষ্ট গ্রুপ আসছে বাকিরা আসেন, এটা জেনারেল। সুতরাং এখানে এটা ডিসঅ্যাডভান্টেজ। এরপরে আরেকটা আছে পারপোসিভ স্যাম্পলিং। এটা কি? রিসার্চার সিলেক্টস রেসপন্ডেন্ট specifically relevant to research topic based on judgment. এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। পারপোসিভ মানে তুমি তোমার রিসার্চের যে ক্রাইটেরিয়া, যে অবজেক্টিভ, সেগুলাকে নিয়ে মাথায় নিয়ে তুমি তোমার স্যাম্পল গুলো চুজ করছো। স্যাম্পলের তথ্য নেওয়ার পর সবগুলারে তুমি নিচ্ছ না, তোমার ক্রাইটেরিয়া অবজেক্টিভ এগুলা ফিল আপ করবে, কেবল সেগুলাকেই এখানে ইনপুট করছো। তাহলে কিন্তু এখানে পারপোসিভ স্যাম্পলিং হবে। জাজমেন্টাল, তুমি আগেই বিচার করেই নিচ্ছ। এখানে একটা এক্সাম্পল আছে, দেখো সব জায়গায় এক্সাম্পল আছে, আমি যেহেতু এক্সাম্পল বলেও দিচ্ছি ওই জন্য আলাদা করে এটা পড়ছি না। এখানে একটা এক্সাম্পল আছে, রিসার্চার স্টাডিং হাউ ইউনিভার্সিটি ট্রিট ডিসেবল স্টুডেন্ট, সিলেক্টস অনলি স্টুডেন্ট উইথ ডিসেবিলিটি। তাহলে ডিসেবল স্টুডেন্ট তোমাকে তো আগে খুঁজে বের করে তার ডিসেবল ক্রাইটেরিয়া গুলো জেনে তখন তুমি ইনক্লুড করবা, নইলে কিন্তু করবা না। কারণ ডিসেবল বলতে তুমি যাদেরকে ডিসেবল বলছো ওই ক্রাইটেরিয়ার মধ্যে হইতে হবে। তাহলে এই ক্রাইটেরিয়ার মধ্যে ইউনিভার্সিটি তাদেরকে কি ধরনের সুবিধা দেয় বা দেয় না, কি স্টাইলে তাদেরকে ট্রিট করছে, এটা তুমি বের করছো। যে ডিসেবলদের জন্য ইউনিভার্সিটির কি ধরনের স্কোপ গুলো আছে বা নাই,
এদেরকে ইগনোর করা হচ্ছে কি? তো সেটার উপরে বেস করে যদি করা হয়, তখন তোমাকে এটা পারপোসিভলি করতে হবে। একদম জাজ করেই স্যাম্পল ইনক্লুড করতে হবে। এটার সুবিধা, টার্গেট স্পেসিফিক পপুলেশন উইথ ডিজায়ার ক্যারেক্টারিস্টিক্স। ওই ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকলেই কেবল সে ইনক্লুড হবে, নয়তো তোমার রিসার্চ। এফিশিয়েন্ট ফর এক্সপার্ট নলেজ গ্যাদারিং। এটা কিন্তু এই ইয়ে করতে গেলে তোমাকে নলেজেবল হতে হবে। তুমি ওই ডিজায়াবল সম্পর্কে নলেজই নাই, এখানে এই রিসার্চটা করতে হবে। কস্ট ইফেক্টিভ ফর স্পেশালাইজড পপুলেশন। অবশ্যই এটা কস্ট ইফেক্টিভ হবে, এদের ডাটা কালেক্ট করতে গেলে কোনো হারে পাইবা না, তোমাকে পরিশ্রম করে সময় নিয়ে পয়সা খরচ করেই করতে হবে। ডিসঅ্যাডভান্টেজ, সাবজেক্ট টু রিসার্চার বায়াস ইন সিলেকশন। এই সিলেকশনের সময় তোমার নিজস্ব যে চিন্তা ভাবনা থিঙ্কিং, তুমি সেটাকে ইমপ্লিমেন্ট করে যদি কাজ করো, পুরো ক্রাইটেরিয়া সব ক্ষেত্রে মেনটেন না করো, তাহলে ওখানে বায়াস হয়ে যাবে। তুমি নিজের মতো করে কিছু ডিজায়াবল ক্রাইটেরিয়া নিয়ে নিয়ে রিসার্চ, তাহলে একটা বায়াস। লিমিটেড জেনারেলাইজিবিলিটি, এটা ইন জেনারেল চিত্র ফুটে তুলবে না, সিলেক্টিভ চিত্র ফুটে তুলতে পারবে। নট স্ট্যাটিস্টিক্যালি রিপ্রেজেন্টেটিভ, কারণ এই সংখ্যাগুলো লার্জ স্কেলে হয় না। দেখো যে 10টা-15টা স্টুডেন্ট নিয়েই তোমার রিসার্চ হচ্ছে, কারণ তুমি ডিজেবল স্টুডেন্ট কয়টা পাবো তোমার ক্যাম্পাস? এগুলা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট ডেটা হয়, রিপ্রেজেন্ট করতে পারবে। হাতে গোনা 4-5টা নিয়েও তোমার এই রিসার্চটা হতে পারে। কারণ এগুলো রেয়ার স্যাম্পল, পারপোসিভ। হ্যাঁ, আরেকটা হলো স্নোবল বা সেম রেফারাল স্যাম্পলিং। এটা কি করবে? কারেন্ট পার্টিসিপেন্ট রিক্রুটেড হেল্প ইন রিক্রুটিং আদার পার্টিসিপেন্ট। এটা কি হলো? স্নোবল বা চেইন। হ্যাঁ, তাহলে আসলে আমি একটা ক্লাস নিচ্ছি, এটা শেষ করে তোমার এখন তাহলে স্নোবলটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তুমি কিছু টার্গেট গ্রুপের ডেটা কালেক্ট করছো, তাদেরকে আবার বলছো যে আপনার মতো এরকম আর যারা আছে তাদেরকেও পাঠান। যে 40 থেকে 60 বছর বয়সের জিলাপি খায় যারা, তাদেরকে আপনি পাঠান, তাদের ডেটা গুলো কালেক্ট করবো এবং আমরা এই তথ্যগুলো আপনাদের দিতে পারবো স্বাস্থ্যের উপর। এটা হলো স্নোবল। তুমি ওদেরকে দিয়েই আবার স্যাম্পল কালেক্ট করবো, যারা আসলো পরের বারে তাদেরকে দিয়ে আবার কালেক্ট করবো, তাদেরকেও বলে দিব। বুঝা গেছে? এইভাবে স্নোবলের মাধ্যমে তুমি করছো। Used when finding respondent is difficult, কারণ তুমি তো র্যান্ডমলি এভাবে পাইতেছো না, এই জন্য এর মাধ্যমে এই one person finding several other homeless people for study. কারণ হোমলেস পারসন তুমি গিয়ে বের করবা, তুমি পাচ্ছ না, কিন্তু তুমি যে একজন পাইছো তার মাধ্যমে ও কিন্তু তোমাকে বলতে পারবে হোমলেস যে অমুক আছে, অমুক আছে, অমুক আছে।
ব্যাপারটা বুঝছো যে তুমি ভাসমান পিপুলের উপরে একটা রিসার্চ, তুমি মানুষকে দেখে কেমনে বুঝবো যে এ ভাসমান এ ভাসমান, কিন্তু ও কিন্তু তোমাকে তথ্য দিতে পারবে এই যে আমার মতো এরকম আরো যে অমুক আছে অমুক আছে অমুক আছে। তাহলে তুমি কিন্তু এইভাবে চেইন রেফারেলের মাধ্যমে তুমি ডেটা কালেক্ট করতে পারো। এটার সুবিধা হলো ইফেক্টিভ ফর হার্ড টু রিচ পপুলেশন। হ্যাঁ, তুমি ওদের চেইন রেফারেলে তুমি বুঝতে পারছো, না আদারওয়াইজ কিন্তু পৌঁছাটা টাফ। বিল্ড ট্রাস্ট থ্রু রেফারেল। হ্যাঁ, যেহেতু ও বলছে তাহলে এখানে কিন্তু একটা ট্রাস্ট আসতেছে যে হ্যাঁ ও তো বলেছে, এটার উপর ভরসা করা যায় এরকম। কস্ট ইফেক্টিভ ফর সেনসিটিভ পপুলেশন, এবং এটা কস্ট ইফেক্টিভ হবে কারণ তুমি খুঁজে বের করতে গেলে তোমার জন্য এটা কস্টলি। আর ডিসঅ্যাডভান্টেজ, হাই রেফারাল বায়াস টুয়ার্ড সিমিলার ইন্ডিভিজুয়াল। তুমি এই ভাসমান গ্রুপের সবার চিত্রটা এখানে ফুটে তুলতে চাচ্ছিলা, কিন্তু ও তো শুধু রেফার করেছে ওর মতো যারা, শুধু তাদের, এখানে একটা বায়াসনেসের ব্যাপার চলে আসছে। রেজাল্ট নট স্ট্যাটিস্টিক্যালি জেনারেলাইজেবল, কারণ এভাবে যে স্যাম্পল আসবে এই স্যাম্পল একেবারে জেনারেলাইজেবল হবে না। লিমিটেড স্যাম্পল ডাইভার্সিটি, কারণ তোমার রেফারেলের মাধ্যমে ওই ঘুরে ফিরে একই রকম স্যাম্পল আসবে। এবার আর একটা স্যাম্পল কোটা। তাহলে কোটা স্যাম্পলটা হলো participant divided into subgroup by specific criteria। ওই যে আগেই তুমি সব ঠিক করে নাও, তোমার এজ গ্রুপ ঠিক করো, জেন্ডার ঠিক করো, ছেলে না মেয়ে, ইথনিসিটি, কোন ধর্ম, গোত্র, এগুলা সব আগে ঠিক করে নাও। তাহলে করে সেই মোতাবেক তাহলে দেন নন randomly selected to fill predetermined quota। যেমন কোম্পানি ডিভাইডিং কনজিউমার ইনটু মিট ইটার, ভেজিটেবল, vegetarian, vegan with quota of 200 per group। তুমি এই স্টাইলে কোটা করো, যে কোম্পানি গ্রুপ করছে তাহলে 200 ডেটা নাও শুধু মিট ইটার, আর 200 ভেজিটেরিয়ান, 200 ভেগান। তাহলে দেখো একেবারে আলাদা আলাদা তুমি গ্রুপ করে নিও। এতে করে কি হবে, এনশিওর টার্গেট সাবগ্রুপ represent in sample faster than stratified random sampling। stratified random ওখানে তোমার কিন্তু আদার্স যে শর্তগুলো সেগুলো পূরণ করে তুমি স্ট্র্যাটিফাইড গ্রুপ তৈরি করছো। এখানে তুমি শুধু তোমার খাবারের টার্গেট গ্রুপ, যে এই ধরনের খাবারগুলো খাচ্ছে এগুলো নিচ্ছ, তাহলে এটা হবে ফাস্টার দেন স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পল। কস্ট ইফেক্টিভ মেথড, এটা তোমার কস্ট ইফেক্টিভ হবে যেহেতু তুমি আগেই এদেরকে ভাগ করে ফেলছো, তখন তোমার এগুলোর মধ্যে আর বাছাই করে গ্রুপ করে র্যান্ডমলি করতে হলো। স্যার একটা question ছিল স্যার। হ্যাঁ, তারা এখানে স্যার বলছে হচ্ছে ভেজিটেরিয়ান আর হচ্ছে ভেগান,
ভেজিটেরিয়ান মানে তো যারা স্যার হচ্ছে শাকসবজি খায়, আর ভেগান মানে তো যারা নিরামিষভোজী স্যার। তাহলে দুইটার মধ্যে তফাৎ কি স্যার? ভেজিটেরিয়ান আর হলো আর হচ্ছে ভেগান। ভেগান তো স্যার, ভেগান মানে তো স্যার হচ্ছে যারা নিরামিষ খায়, নিরামিষভোজী। আর ভেজিটেরিয়ান তো মানে যারা শাকসবজি খায়, মানে নিরামিষ খায়। দুইটা তো সেম হয়ে গেল নাকি স্যার? একটু যদি কাইন্ডলি। একটু আলাদা হবে, বুঝছো? সেটা হলো যে ভেজিটেরিয়ান মানে এরা কিন্তু শুধু ভেজিটেবলটাকেই অ্যাকসেপ্ট করবে। আর ভেগান, হ্যাঁ, ওরা হয়তো মাছ মাংসটা খায় না, কিন্তু প্রোটিন আইটেম খায়। হ্যাঁ, ডিম খায়, তারপরে ডাল খাচ্ছে, মানে ওগুলাকে আবার তারা অ্যাকসেপ্ট করছে, এই ভেগান গ্রুপ। আর একটা ভেজিটেরিয়ান আছে দেখেছি, ওরা ডিমও খাবে না, ওরা ওইগুলো খায়। হ্যাঁ, আমি বাস্তবে সেটা দেখেছি যে হ্যাঁ, ওরা শুধু মানে লাইফ থেকে আসা, অর্থাৎ তোমার মাছটা খাচ্ছে না, মাংস খাচ্ছে না, কিন্তু ওরা ডিম খাচ্ছে বা এই জাতীয় প্রোটিন গুলো খাচ্ছে। তো এখানে ভেগানটা কিন্তু তারা। আর ভেজিটেবল মানেই ভেজিটেবল, তোমরা বুঝতে পারছো, এটাতে কোনো ঝামেলা নাই। আর তো ওরা ওই সোর্স গুলোই খাচ্ছে, ডিমও খায়। এই জন্য একটা ভেগান বলতেছে, একটা ভেজিটেরিয়ান বলতেছে। আচ্ছা, এটার ডিসঅ্যাডভান্টেজ কি? নন র্যান্ডম সিলেকশন উইথিন কোটা ইন্ট্রোডিউস বায়াস। কারণ তোমরা এখানে হলো কোটা করে ফেলেছো, তাহলে এখানে র্যান্ডম হলো না, এখানে একটা বায়াসনেস চলে আসতে পারে। নট স্ট্যাটিস্টিক্যালি রিপ্রেজেন্টেবল, তখন স্ট্যাটিস্টিক্যালি রিপ্রেজেন্টেবল এটা হচ্ছে না। আর ডিপেন্ড অন রিসার্চার জাজমেন্ট উইথিন কোটা। এটা রিসার্চার যেভাবে এই প্রোডাক্টটা তৈরি করছে, ভেজিটেরিয়ান, মিট ইটার, ভেগান, তার জাজমেন্টের উপরে এই গ্রুপটা হয়েছে, সুতরাং সেখানে কিন্তু বায়াসনেস চলে আসতে পারে। ডিটারমিনেশন অফ স্যাম্পল সাইজ, আমরা এবারে চলে আসি স্যাম্পল সাইজের উপর। কারণ এতক্ষণ কিন্তু স্যাম্পল সিলেকশন হলো, তার বিভিন্ন ক্রাইটেরিয়া আমরা আলাপ করলাম। হ্যাঁ, টাইম শেষ। আচ্ছা, তাহলে তো আজকে কি আর একটু বাকি থেকে গেল এই চ্যাপ্টার, তাই তো? আচ্ছা, নেক্সট তোমরা যেহেতু আগামী কালকে ক্লাস করতে চাচ্ছ, টাইমটা আমাকে জানাও, আমরা কালকে এটা শেষ করবো। জি স্যার। থ্যাংক ইউ। আসসালাম।